জীবনের সবচেয়ে বড় পরীক্ষার জন্য যদি কোনো সিলেবাসই না থাকে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় একটু ভেবে দেখুন তো। আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটা দারুণ সোর্স ম্যাটেরিয়াল বিশ্লেষণ করতে যাচ্ছি। বিষয়টার নাম দেওয়া হয়েছে দ্য মিসিং কারিকুলাম বা হারিয়ে যাওয়া পাঠ্যসূচি। এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী আর গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের জন্য কিভাবে আমরা আসলে কোনো প্রস্তুতিই নিচ্ছি না। একদম সময় নষ্ট না করে চলুন আজকের সিলেবাসে একটু চোখ বুলিয়ে নিই। সোর্সটি একটি সফল দাম্পত্যের জন্য মূলত এই 6টি মডিউলের কথা বলছে। মিসিং কারিকুলাম, ভালোবাসার মনস্তত্ত্ব, ক্যারিয়ার ও সময়, আসক্তি কাটানো, জীবনসঙ্গী নির্বাচন এবং সবশেষে আদর্শ ও বিশ্বাস। তো চলুন ১ নম্বর মডিউল অর্থাৎ দ্য মিসিং কারিকুলাম দিয়ে শুরু করি, যেখানে আমাদের সমাজের একটা বিশাল ব্লাইন্ড স্পট বা অন্ধত্ব নিয়ে কথা বলা হয়েছে। এই বিষয়টা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং। আমরা ক্যারিয়ারের প্রস্তুতির জন্য দশকের পর দশক পড়াশোনা করি, স্কুল কলেজ ভার্সিটি শেষ করি, স্রেফ দিনে ৮ থেকে ১০ ঘন্টা অফিসে কাজ করার জন্য। কিন্তু একটু খেয়াল করে দেখুন, স্বামী বা স্ত্রী কিংবা বাবা মা হিসেবে আমাদের যে সারা জীবনের ভূমিকা, তার জন্য আমাদের ফর্মাল প্রস্তুতির সময় আক্ষরিক অর্থেই শূন্য। আমরা হয়তো কোনো সিনেমা বা রোম্যান্টিক নাটক দেখেই ধরে নিই সংসার জীবনটা ঠিক ওরকমই হবে। আর ঠিক এখানেই তৈরি হয় সবচেয়ে বড় গ্যাপ। সোর্স মেটেরিয়ালে খুব গভীর একটা কথা বলা হয়েছে। বিয়ে ঠিকমতো না হলে জীবনটা দোজক হয়ে যায়, আর মিলে গেলে এই জীবনই জান্নাত। মানে ব্যাপারটা খুব পরিষ্কার। আমাদের ঘরের ভেতরের এই সফলতা বা ব্যর্থতা সরাসরি আমাদের বাইরের ক্যারিয়ার এবং জীবনের সামগ্রিক পারফরম্যান্সের উপর মারাত্মক প্রভাব ফেলে। এবার আমরা ২ নম্বর মডিউলে যাব, ভালোবাসার মনস্তত্ত্ব। এই অংশটা সত্যিই দারুণ, কারণ এখানে নারী ও পুরুষের সম্পূর্ণ আলাদা স্নায়বিক এবং মনস্তাত্ত্বিক দুনিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। সোস খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছে যে ফেমিনিন বা মেয়েদের ভালোবাসার প্যাটার্নটা হয় অনেক বেশি এক্সপ্রেসিভ। তারা ইমোশন প্রসেস করার জন্য পুরো ব্রেইন ব্যবহার করে এবং গড়ে ৩৩% বেশি শব্দ ব্যবহার করে কথা বলে। অন্যদিকে ম্যাসকুলিন বা পুরুষদের প্যাটার্ন হলো পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড। তারা কথা কম বলে, দায়িত্ব পালন বা প্রোভাইড করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে। এখন চিন্তা করুন, দ্বন্দ্বটা কোথায় বাধে? ঠিক ধরেছেন, যখন একজন স্ত্রী সিনেমার মতো মুখে বলা রোম্যান্টিক এক্সপ্রেশন আশা করেন, আর স্বামী তার নীরব দায়িত্ব পালনের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে যান। শুধু তাই নয়, আরও কিছু জন্মগত মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। যেমন ধরুন, পুরুষরা সাধারণত একই সময়ে একটা মাত্র কাজে বা সিঙ্গল টাস্কে ফোকাস করতে পারে, যেখানে নারীরা মাল্টিটাস্কিংয়ে রীতিমতো চ্যাম্পিয়ন। আবার নারীরা দশকের পর দশক আগের একেবারে খুঁটিনাটি স্মৃতিও মনে রাখতে পারে। সোর্সটি এটাও বলছে যে গর্ভাবস্থায় বা হরমোনাল পরিবর্তনের সময় স্ত্রীদের প্রতি অনেক বেশি ধৈর্যশীল হতে হয়। আবার মানসিক চাপের সময় স্বামীরা কথা বলার চেয়ে বরং চুপচাপ নিজের খোলসে ঢুকে যেতেই বেশি পছন্দ করে। এই ছোটখাটো বায়োলজিক্যাল ব্যাপারগুলো জানা থাকলে কিন্তু দৈনন্দিন জীবনের অনেক অযৌক্তিক মন কষাকষি খুব সহজেই এড়ানো যায়। আচ্ছা, এতক্ষণ তো অনেক কথাই হলো, কিন্তু এখন একটা বড় প্রশ্ন চলে আসে। বর্তমান সময়ের সবচেয়ে কমন একটা ভয়, তাড়াতাড়ি বিয়ে করলে কি ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ৩ নম্বর মডিউলে চলে যাচ্ছি। এখানে আধুনিক শিক্ষার টাইমলাইন এবং আমাদের বায়োলজিক্যাল বাস্তবতার মাঝে একটা ব্যালেন্স খোঁজার চেষ্টা করা হয়েছে। সোর্স এখানে খুব মজার কিন্তু কড়া একটা টার্ম ব্যবহার করেছে, নবাবী মাইন্ডসেট বা নবাবী মানসিকতা। এর মানে হলো গ্র্যাজুয়েশন শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ইনকামের চেষ্টাই না করা এবং ২৫-২৬ বছর বয়স পর্যন্ত পুরোপুরি বাবা মায়ের ঘাড়ে বসে খাওয়া। এই মানসিকতার তীব্র সমালোচনা করে বলা হয়েছে যে এর ফলে আমাদের জীবনের আসল পরিপক্কতা বা ম্যাচুরিটি আসতে অনেক দেরি হয়ে যায়। এর বদলে সোর্সটি একটি আইডিয়াল টাইমলাইন প্রস্তাব করেছে, যেমন ১৮ বছর বয়সেই পার্ট টাইম কোনো ইনকাম বা স্কিল ডেভেলপমেন্ট শুরু করে দেওয়া উচিত। কেন? কারণ মেয়েদের ক্ষেত্রে ২০ থেকে ২৩ বছর বয়সটাকে গর্ভাবস্থার জন্য সবচেয়ে নিরাপদ বায়োলজিক্যাল সময় বলা হচ্ছে, আর ২৫ বছর বয়সের দিকে ছেলেদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স সম্পূর্ণ ম্যাচিওর হয়। অর্থাৎ নিখুঁত একটা ব্যাংক ব্যালেন্সের জন্য ৩০ পা না করে আগেভাগেই আয়ের চেষ্টা করা উচিত, যাতে সঠিক বয়সে একটা সুস্থ দাম্পত্য জীবন শুরু করা যায়। আর হ্যাঁ, বয়সের পার্থক্যের ক্ষেত্রে সোর্সের মতে স্বামী স্ত্রীর মাঝে
5 থেকে 10 বছরের গ্যাপ থাকাটা প্র্যাকটিক্যালি বেশ কার্যকরী। এটা নাকি পারস্পরিক শ্রদ্ধা ধরে রাখতে খুব সাহায্য করে, বিশেষ করে ঝগড়ার সময় বয়সে কিছুটা বড় পার্টনার শান্ত থেকে ইমোশনাল রিয়াকশনের ক্ষেত্রে একটা দারুণ ব্যালেন্স তৈরি করতে পারে। 4 নম্বর মডিউল আসক্তি কাটানো। এই পর্যায়ে আমরা দেখব আধুনিক সময়ের সবচেয়ে বড় একটা ম্যারেজ কিলার বা সম্পর্ক ধ্বংসকারী বিষয় নিয়ে সোর্সটি কি বলছে। ডিজিটাল এডিকশন, ঘণ্টার পর ঘণ্টা উদ্দেশ্যহীন স্ক্রলিং, শর্ট ফর্ম ভিডিওর নেশা, দিনে 5-6 ঘণ্টা একটানা গেমিং কিংবা পর্নোগ্রাফি। এর রেজাল্ট কি জানেন? সোর্স বলছে এর ফলে আমাদের ব্রেন হয়ে যায় জুভেনাইল বা অপরিপক্ক। এই ডোপামিনে ফ্রাই হয়ে যাওয়া হাইলি রিঅ্যাক্টিভ ব্রেন সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এমন একটা ড্যামেজড ব্রেন নিয়ে বিয়ের মতো সিরিয়াস কমিটমেন্টে গেলে ব্যর্থতা প্রায় নিশ্চিত, কারণ তখন বাস্তব জীবনের মানুষের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি আনন্দ পাওয়া যায়। তো সমাধান কি? সোর্স বলছে বিয়ের মতো এত বড় একটা ধাপে পা রাখার আগে ব্রেনের সার্কিট রিসেট করাটা একেবারে মাস্ট, আর এর জন্য অন্তত 30 থেকে 90 দিন সময় লাগে। এই ডোপামিন ডিটক্স প্রোটোকলের নির্দিষ্ট কয়েকটা ধাপ আছে। প্রথমত, ওই আসক্তির জায়গা থেকে সম্পূর্ণ শতভাগ দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, প্রথম 14 দিন প্রচণ্ড মানসিক কষ্ট বা উইথড্রল সিম্পটম হবে, সেটা দাঁতে দাঁত চেপে পার করতে হবে। আর তৃতীয়ত, ব্রেনকে সময় দিতে হবে নতুন নিউরাল সার্কিট তৈরি করার। যখন এটা হবে, তখনই কেবল বাস্তব জীবনের ছোট ছোট আনন্দগুলো একটা মানুষের সত্যিকারের সঙ্গ আবার নতুন করে উপভোগ করা সম্ভব হবে। এখন ধরুন ব্রেন রিসেট হয়ে গেল, টাইমলাইনও ঠিকঠাক। তাহলে 5 নম্বর মডিউলের প্রশ্নটা আসে, জীবনসঙ্গী আসলে কিভাবে বেছে নেওয়া উচিত। সোর্সটি এখানে একটি ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল প্রায়োরিটি লিস্টের কথা নিরপেক্ষভাবে তুলে ধরেছে। এই লিস্ট অনুযায়ী 1 নম্বরে বা নন নেগোশিয়েবল হিসেবে থাকছে ধর্মীয় কমিটমেন্ট। এরপর যথাক্রমে ভালো চরিত্র, বংশমর্যাদা, সম্পদ এবং একেবারে শেষে রাখা হয়েছে শারীরিক সৌন্দর্যকে। এখানে স্পষ্টতই বলা হচ্ছে, যদি বিশ্বাস বা চরিত্রের চেয়ে কেবল সম্পদ বা সৌন্দর্যকে অগ্রাধিকার দেয়া হয়, তবে আধুনিক সময়ের মতো ডিভোর্স রেট জ্যামিতিক হারে বাড়তে থাকে। সোর্সের এই কথাটা আমার কাছে পার্সোনালি খুব দারুণ লেগেছে। লাইক অ্যাট্রাক্টস লাইক, বা সমমনারা একে অপরকে আকর্ষণ করে। সহজ কথায়, আপনি যেমন মানুষ খুঁজছেন, সবার আগে আপনাকে নিজেকে ঠিক সেই মাপের মানুষ হতে হবে। একজন আদর্শ জীবনসঙ্গী পেতে হলে আগে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এর কোনো শর্টকাট নেই। এবার আমরা আজকের শেষ মডিউলে চলে এসেছি, আদর্শ ও বিশ্বাস। এখানে মূলত সেই সব আইডিওলজিক্যাল সংঘাত নিয়ে কথা বলা হয়েছে যেগুলো একটা সাজানো সংসারকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। সোর্সটি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলে ধরেছে। এখানে বলা হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ সাধারণত পুরুষদের টার্গেট করে। এটা শেখায় যে কেবল টাকার অঙ্কেই মানুষের ভ্যালু মাপা উচিত। ফলে পুরুষরা মনে করে ইনকাম করলেই তাদের দায়িত্ব শেষ, ঘরের কাজের কোনো আর্থিক মূল্য নেই। অন্যদিকে ফেমিনিজম বা নারীবাদ নাকি মেয়েদের টার্গেট করে, যেখানে সংসারের প্রশান্তির চেয়ে বাইরের ক্যারিয়ারকে সফলতার একমাত্র মাপকাঠি হিসাবে প্রমোট করা হয়। সোর্সের মতে এই দুই মতাদর্শই স্বামী স্ত্রীর মনে কিছু অবাস্তব প্রত্যাশার জন্ম দেয়, যা দিন শেষে পারিবারিক কাঠামোর জন্যই ক্ষতিকর। তাহলে এই সংঘাতের সমাধান কি? এখানে একটা চমৎকার ত্রিভুজ বা ট্রায়াঙ্গল অ্যানালজি দেওয়া হয়েছে। কল্পনা করুন, সৃষ্টিকর্তা আছেন ত্রিভুজের একদম ওপরে, আর স্বামী স্ত্রী আছেন নিচের 2 কোণায়। তারা যতই সৃষ্টিকর্তার কাছাকাছি বা নিজেদের অভিন্ন বিশ্বাসের দিকে এগোবেন, অটোমেটিক্যালি তারা নিজেদের মধ্যেও ততটা কাছাকাছি চলে আসবেন। অর্থাৎ একটি কমন ধর্মীয় কাঠামোর কাছে নিজেদের সমর্পণ করাই হল ইগোর লড়াই থামানোর সবচেয়ে কার্যকর উপায়। একদম শেষ পর্যায়ে এসে সোর্সটি বিয়ের জন্য সত্যিকারের মানসিক পরিপক্কতা মাপার একটা চেকলিস্ট দিয়েছে। আপনি কি প্রস্তুত? মিলিয়ে দেখুন তো, আপনার প্রতিদিনের বিনোদনের সময় কি উল্লেখযোগ্যভাবে কমেছে? হুটহাট মাথা গরম করে ফেলা বা ইম্পালসিভ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কি কমেছে? আর রাগের মাথায় সাথে সাথে রিয়্যাক্ট না করে পরিস্থিতি বুঝে ক্যালকুলেটেড রেসপন্স করতে পারছেন কি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে সোর্স বলছে আপনি সঠিক পথেই আছেন। এত সব আলোচনার পর আজকে আমরা শেষ করব খুব গভীর আর ধাক্কা দেওয়ার মতো একটা প্রশ্ন দিয়ে। আমরা কি কয়েক বছরের একটা অস্থায়ী ক্যারিয়ারের জন্য জীবনের সেরা দশকগুলো পার করে দিচ্ছি, অথচ যে সংসারটা আমাদের আমৃত্যু আগলে রাখবে তার কারিকুলামটাকে পুরোপুরি অবহেলা করছি না তো?
আশা করি আজকের এই সোর্স বিশ্লেষণ আমাদের সবাইকে নিজেদের জীবনের আসল প্রায়োরিটিগুলো নিয়ে অন্তত একবার হলেও নতুন করে ভাবতে বাধ্য করবে।